যেমন আপনি সব আইন জানেন, এইটা এক জিনিস, আর আইনকে আপনি মানেন সেটা আরেক জিনিস। আপনি সব আইন তোতা পাখির মতো মুখস্থ, কিন্তু আপনি আইন মানেন না, তো কি হবে? আপনি ধর্মীয় সব রীতিনীতি জানেন, কিন্তু আপনি ফলো করেন না। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? কোনো ব্যবহার আছে এটার? আপনি কোরআন শরীফ পুরো মুখস্থ, কোরআন শরীফ বলা আছে মিথ্যা বলল না, সরামেশা মিথ্যা বলেন। তা আপনি এটা পরে লাভটা কি? যে দেখ, ওই যে রাজারে হত্যা করে রাজার পোলারে নিয়ে গেছে, ওই যে দাইমা থাকে না, দাইমা নিয়ে তার জঙ্গলে নিয়ে চলে গেছে। ওইখানে রাজার পোলা বলেছে আর সেনাপতি দেশ দখল করছে। তখন 25 বছর যুবক যখন সে টকবগে, তখন সে একটা প্রেমে পড়ে। তো এক নায়িকার সাথে প্রেম হয়েছে তার, আর তার ভিতরে ওই জিজ্ঞাসা যে রাজ্য দখল করতে হবে, তার বাপের হত্যা করছিল সেনাপতি, তার প্রেম। সে কিন্তু এই সেনাপতির মেয়ে, যে সেনাপতি 25 বছর রাজত্ব দখল করে রাখছিল। তো 25 বছর পর সেই সেনাপতির মেয়েই তো আবার রানী হইল। তো ওর লোকসানটা কি? ওই সেনাপতির লোকসানটা কি? প্রশ্ন হচ্ছে যে 16 বছর আন্দোলন করলো, তারপর একটা মবের সরকার আসলো, তার সরকার থেকে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাই দিলেন, লোকসান কি? আওয়ামী লীগ চলে গেল, প্রেসিডেন্ট থেকে গেল, আওয়ামী লীগের লোকসান কি? আপনি বুঝাবেন তো আমারে আওয়ামী লীগের লোকসান? না না, এটা বলার সুযোগ নেই, এটা ইলিয়াস ভাই বলবে। না না, সেজন্য আমি বলছি ইন এডিশন আওয়ামী লীগ যেটা করতো সেটা কিভাবে করছে। আওয়ামী লীগ গুম করছে না, বিএনপি লোকের গুম করছে না, হ্যাঁ, ইলিয়াস সাহেব গুম করছে। মারা গেছে কিনা আমি বলতে পারি না, আননেসারি, কিন্তু গুম এখনো গুম আছে, এরকম বহু লোক গুম আছে। সেই লোককে যাতে আর গুম না হয় এরকম, সেটা তো গুম অধ্যাদেশ করা হইলো, রাষ্ট্রপতি করলো, আপনি এসব বাতিল করে দিলেন। আমি আস্থায় নিব কেমনে আপনাকে? না, এটা তো আবার করবে বলেছে না, শেষ করতে দিন, কি করছেন উনি অনেক পোক্ত করে আনবেন, মানে যে গুম করছে তারে পাইলে ওনারা গুম করে ফেলাবে, ভাবতে এরকম। আরে ভাই, আপনি গুম অধ্যাদেশ এখন পাশ করতেন, সংশোধনের সুযোগ আছে এভরিডে। আপনি পোক্ত করবেন, পরে করেন না, আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তার মানে কি? আমি বুঝবো কেমনে আপনি করবেন? এখন কইতেন হ্যাঁ এটা করলাম এখন, কিন্তু আরো পোক্ত করব, কিংবা পরে আরো দুর্বল করতেন। 2 নম্বর আসেন বিচার নিয়োগ অধ্যাদেশ, যে একটা জায়গা ঠিক হলে গণতন্ত্র 50% 60% ফেরত এসে যায়, সেইটার আপনি বাদ দেওয়ার মানে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে নিলেন বিচার বিভাগ। এখন একজন মন্ত্রী যখন আদালত ফরাজি হাঁটবে, জজ সাহেব তারা দেখলে ভাববে বাবারে উনি আমার নিয়োগকর্তা। আপনার কি ডিএসি প্যানেল, অ্যাটর্নি জেনারেল প্যানেল, তাদেরকে যখন এরা আমাদের নিয়োগকর্তা। এই যে আতঙ্ক আপনি তৈরি, তার মানে কি জন্য করলেন আপনি? আপনি এগুলো সংশোধন করা দিত, আপনি নিতেন। কাজে এই যে বলছে যে আওয়ামী লীগের রূপান্তর, আওয়ামী লীগ লোক তো অলরেডি আছে সেই সেনাপতির মতো, এখনো রাষ্ট্রপতি বহাল। আবার প্রেম হচ্ছে আওয়ামী লীগের লোকের সাথে। কেন? 30 জন যে সংসদের মহিলা নেত্রী নিল, এই যে এমপি, তার ভিতরে 2 জন আছে আওয়ামী লীগের। দল তো পরিবর্তন করতেই পারে, সেটা আমি সেই চ্যালেঞ্জ করছি না, আছে তো তারা। আপনিও কাল পরে ঠিক করতে পারতেন, অন্তত এই কথাগুলো তো আসতো না। যাই হোক, এবার আসি আপনার এটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন জামাতের রাজনীতি নির্মূল করবেন। এটা তো একটা শক্তি, আমি এর আগেও বলছি এখনো বলছি, শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। বিজ্ঞানের কথা বলছেন? হ্যাঁ, এক টুকরা লোহাকে ছুরি বানাইতে পারবেন না? সেই ছুরি যদি ডাক্তারের কাছে যায় তাহলে মানুষকে এটা বাঁচায়, আর যদি সন্ত্রাসীর কাছে যায় কিংবা স্বৈরাচারের কাছে যায়, সে ছুরি দিয়ে মানুষ মারবে। পার্থক্য তো এই। তাহলে রাজনৈতিকভাবে নির্মূল তো ভালো হবে, সেটাই বলতেছি। না না না, রাজনৈতিক নির্মূল ভালো হবে কেন? আপনি তো শক্তিটা রূপান্তর হচ্ছে, রূপান্তর করে পজিটিভ লাইনে নিয়ে আসবেন। আপনি তারা নির্মূল করতে চাইবেন, সে ডুব দিবে। আপনি কি আবার গুপ্ত বানাইতে চান? কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। 1 নম্বর। 2 নম্বর, একটা গণতান্ত্রিক দেশে যারা গণতন্ত্রে বিশ্বাসী বলতে বলতে মুখে ফেনা তুললো লাস্ট 16 বছর, যেগুলো আওয়ামী লীগ করতে দিল না, যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময় অন্তর্বর্তীকালীন সরকার সময় বলল যে না, কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না, কিংবা এই প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা যায় না, তারা কিন্তু টেক ওভার করার পর ওই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে রেখেছেন। একইভাবে তারা আবার বলছেন যে যেই ব্যক্তি বললেন উত্তরবঙ্গে গিয়া এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন, যেই ব্যক্তি কিছুদিন আগে বললেন এই কাউন্সিলের পর আমি রিটায়ার্ড করব, সেই ব্যক্তি যিনি রিটায়ার্ডের জন্য তৈরি, উনি বলছেন যে জামাতের রাজনীতি নির্মূল করতে হবে। মানে বিষয়টা কেমন? কোনোভাবে মেলে না। একজন গণতান্ত্রিক ব্যক্তি এই কথাটা বলতে পারে? আপনি যান না জনগণের কাছে, জনগণ 31% ভোট দিয়ে 68টা সিট বানাইছে, এইটা যেন সামনে ইলেকশনে 12টা হয়, তারপরে ইলেকশনে 3টা হয়। ওইভাবে তো বলছে, হ্যাঁ ওইভাবে তো বলছে। ওইভাবে বললো কোথায়? রাজনৈতিকভাবে নির্মূল করব, আমি ক্যাম্পেইন করব। হ্যাঁ, আপনার দ্বিদলীয় শাসন 53-55 বছর যাবত চলছে। যারা সিঙ্গলি পাইতো 3টা সিট, তারপরে জোট বানায় পেল 18টা সিট, 2 জন মন্ত্রী বানাইলেন, নির্মূল করতে 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 এখন 68টা সিট নিছে, তাই না?
যদি বলেন যে না এটা ইঞ্জিনিয়ারিং করে নিচ্ছে, তাহলে তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাই নিতে পারে। আর ইঞ্জিনিয়ারিং কথা আনলেন নিজেরাও ধরা খাবেন। ইঞ্জিনিয়ারিং খেলে ওই খাতে চারা খাতে হয় নাই। সুতরাং এই ডিবেটে আমি যাচ্ছি না। সুতরাং আপনি এখন আসেন গণতান্ত্রিক দেশে, এটা হয় না, 1 নম্বর। 2 নম্বর, আপনি পাশাপাশি দুইটা কথা আসতেছে। একটা হইলো জঙ্গিবাদের আশঙ্কা, এটা নিয়ে একটু পরে শুনি, আচ্ছা। একটা বিরতি নিয়ে আসি। না, তাহলে এইটা শেষ করে দিই। বলেন। তাহলে আপনি যে জানেন না, না, আপনি জানেন যে একজন খুব ভালো রসমালাই বানাইতো, 15 বছর পর দেখা যায় 200 কারিগর হয়েছে, সবই তার শিষ্য ছিল। ওর কাছ থেকে শিখে উদাহরণগুলো চমৎকার। অন্য জায়গায় গিয়ে রেস্টুরেন্ট দিছে, কি ব্যাপার রসমালাই বানায়, শিখছে তো তার কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি শিখে থাকে তাই খারাপ কি? ওরা ফলাফল ভালো পায় না, এরা তো পাইছে, এরা ফলাফল ভালো পাইছে না। আচ্ছা, এখন আসেন গুপ্ততে। আপনি গুপ্ত কিভাবে জাজ করবেন? যখন সে তার অরিজিনাল জায়গায় ফেরত যায়। ধরেন একটা অ্যাম্বাসেডার, অন্য দেশের অ্যাম্বাসেডার সাদিক কায়েম একেবারে নিরপেক্ষ, মানে আচ্ছা, আন্দোলন করতেছে, আপনি মনে করেন- আমরা জানি না, হঠাৎ করে আচ্ছা, সাদিক কায়েম, হঠাৎ করে সে প্রকাশ সাদিক পেয়ে গেল কায়েম যে প্রকাশ শিবিরের পাইলো, সভাপতি, সে এইটাই। শিবিরের সভাপতি প্রকাশ পাইল। আচ্ছা, তার চেয়ে আরো উৎকৃষ্ট উদাহরণ। এটা কি ভয় তৈরি করে না রাজনৈতিক দলগুলোর ভিতরে? কেন করবে? তাহলে তো আপনাকে সন্দেহ করবে, ইলিয়াস ভাইকে সন্দেহ করবে, সেই- সবাইকে সেই সন্দেহ করবে। জায়গাটা- সেই জায়গাটা আমি আসতেছি। কর্নেল অলি সাহেব, উনি কি গুপ্ত জামাত ছিল বিএনপির মধ্যে? না না, ওপেন। আখতারুজ্জামান সাহেব না, ওনারা তো জয়েন করেছে, প্রকাশ ওনারা জয়েন করছে। আমি কেমনে বুঝবো যে সে গুপ্ত ছিল না? নাহলে লাইফের এন্ডিং টাইমে আইসে আপনি আর কি রাজনীতি ভাই, আপনি মনে হয় একটু বুঝতে ভুল করতেছেন। রাখেন না, না, না। আমি বলি আপনি পরিচয় লুকায় রাখছেন, না, না, আপনি বিএনপি করেন। আমি 1 মিনিট বুঝতে কথাটা বোঝার চেষ্টা করি। 5 আগস্টের মধ্যে যে কজন সংগঠক, তার মধ্যে সাদিক কায়েম একজন। ওটা তো মানলামই না, তখন পর্যন্ত সে নেই। সে হঠাৎ করে বললো যে আমি আগে থেকেই শিবিরের সভাপতি। হ্যাঁ, তো সে ওই অলি সাহেব কিংবা আখতারুজ্জামান তো না, বলে না, নাই যে আমি আগে থেকে জামাতের লোক। না, 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 সে তো প্রকাশ করছে। সে পরে তো জান করলো। এখন যে দল ছাইরা আরেক দলে আসতেছে, সে কি তার দলটা তাহলে গুপ্ত হিসাবে ছিল? যেমন দল ত্যাগ করেও তাই এমপি হয়েছে, হ্যাঁ। তাহলে কি সে ওইটা সাবস্টেশন ছিল যে আমি এইভাবেই থাকি, সম্ভবত আমি এনতনে যাবো গিয়া? গুপ্তের সঙ্গে তো আপনি মিলাইতে পারবেন না। আপনি তো মিলাইতে পারবেন না, এটা গায়ের জন্য মিলাইলে হবে না তো। আপনি 2 দিন পরে মারা দেবো আমি আমার মনে হয় এখানে একটু বুঝতে ভুল হচ্ছে। না, 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 গুপ্তের সঙ্গে হচ্ছে আমি একই সাথে ছাত্র দলে আছি, হ্যাঁ। সাথে সাথে জামাতের একটা পদে আছি বা শিবিরের একটা পদে আছি। কোথায়? আপনি কি তা জানতেন? পরে আপনি তো বললেন। উনি বললো, হ্যাঁ। আরেকজনে বলে নাই। তো একটা মানুষ দুটো সংগঠন যদি করে, না, না, তাহলে তো উনি আপনার কর্নেল অলি কেন গেল জামাতে? এখন সে তো সরাসরি জয়েন করেছে। সরাসরি জয়েন করছে। আর যে আমি আগে এটা ছিলাম, জামাতে যায় না, জামাত জোটে গেছে। জোটে গেছে। জামাতেই গেছে সে। আমি গুপ্তের কথা বলতেছি। আপনি না, এটা কি রাজনীতিতে বড় ভয় তৈরি করছে? আবার আসেন, গুপ্ত সুফল আছে, কুফলও আছে। আপনি তাদেরকে গুপ্ত বলতেছেন, এই সাদেক কায়ুম বলেন, সার্জিস আলম বলেন, ছাত্রলীগ, এরা গুপ্ত ছিল তো। হ্যাঁ। গুপ্ত থেকে তারা কাজটা করছে কি? শেখ হাসিনার সরাইছে, আপনিও সরাইছেন, তারা পার্টিসিপেট করছে ফিজিক্যালি মাঠে। তাহলে এই গুপ্তর যে অপারেশনটা কি সুন্দর একটা সুফল নিয়ে আসছে, আজকে যারা পার্লামেন্টে আছে। হাসিনার তারাইছে, তো পার্লামেন্টে যারা আছে ওইটা সুফল তো তারা নিচ্ছে, নাহলে তো 29 সালে নির্বাচন হইতো। আর হাসিনা যদি না যাইতো, 29 সালে হাসিনাই ক্ষমতায় আসতো। কাজে তারা গুপ্ত বলেন আর জঙ্গি বলেন, বিশাল একটা সুফল আইনে দিচ্ছে। সবসময় খারাপ বলা যাবে না। এবং এই যে গুপ্ত বা জঙ্গি, এটা শেখ হাসিনার কাছে কিন্তু এরা জঙ্গি, শেখ হাসিনার কাছে এরা মব, শেখ হাসিনার কাছে এরা সন্ত্রাস। কিন্তু যারা পার্লামেন্টে ঢুকছেন তাদের কাছে তো মধুর মতো ব্যাপারটা ছিল। কাজেই আপনি বললেই তো হবে না, একজনের কাছে জঙ্গি, আরেকজনের কাছে সে স্বপ্ন, আশার আলো। এইবার আসেন, যেই কথাটা বলছি আমরা, এই রাজাকার, গুপ্ত, সুপ্ত, পার্লামেন্ট এমন একটা জায়গায় আমরা আছি, এই রং তামাশা বাদ দিয়া জাতির উদ্দেশ্যে পার্লামেন্ট, যেহেতু আপনারা আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, আপনারা এই সমস্ত গল্প বাদ দিয়া রাজনৈতিক সংজ্ঞা দেন। একটা সংজ্ঞা দেন, গুপ্ত মানে কি? এটা তো আইন বানাবেন। সুপ্ত মানে কি? মব বলতে কি বুঝেন? আইন বানাবে পার্লামেন্টে আপনি সংজ্ঞা দিবেন, আপনি ধরবেন কেমনে নাইলে? গুপ্তের সঙ্গে দিতে হবে। Yes! শেষ করতে দেন। গুপ্তের সংজ্ঞা দিবেন এবং দিবেন কিভাবে, কি ক্রাইটেরিয়া পাইলে তাকে গুপ্ত হিসেবে ধরা হবে, কি বৈশিষ্ট্য পাইলে রাজাকার। কারণ 71 সালের পরে যে লোকটা বিয়ে করছে তার যে সন্তান হয়েছে সেও রাজাকার। কার কাছে? যিনি পালাইয়া গেছেন, কিংবা এখন অনেক রাজাকার বলা হয়। আমি বলবেন, আপনি সংজ্ঞা দেন না। আদর্শিক রাজাকার বলা হয়। আরে না, আপনি তো আইনগত রাজাকার। আমার কথা তো সেটা, আপনি সংজ্ঞা দেন। পার্লামেন্ট আইনের জায়গা, কাজে আপনি সংজ্ঞা দিতে হবে। এবং বলা হয় দিল্লি না পিন্ডি, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তাহলে কে পাকিস্তানপন্থী সংজ্ঞা দিতে হইব, কে ভারতপন্থী সংজ্ঞা দেন।
কে চায়নাপন্থী আপনার সংজ্ঞা বানান, কে আমেরিকাপন্থী সংজ্ঞা বানান। কারণ পার্লামেন্ট আইন আসলে এগুলো সম্ভব না। তামাশা করার জায়গা না তো রাষ্ট্র নিয়ে। আপনি একটা বলা নাই কওয়া নাই আপনি পাকিস্তানি, বলা নাই কওয়া নাই উনি ভারতীয়, বলা নাই করেন আপনি আমেরিকান, কেন? এটা দুই দলই করতেছে। তো সেটাই তো আপনি সংজ্ঞা দেন, সংজ্ঞা দিয়ে প্রমাণ করবেন। সঙ্গে কি দেবে ভারতীয় কে পাকিস্তানি? ওইটা হ্যাঁ, পার্লামেন্ট সংজ্ঞা দিবে। তাছাড়া বলা যাবে না। না, কি কি বৈশিষ্ট্য পাওয়া গেলে, ওনার কি কি অ্যাক্টিভিটিজে প্রমাণিত হবে উনি পাকিস্তানি, কি কি অ্যাক্টিভিটিজে প্রমাণিত হবে উনি রাজাকার, কি কি অ্যাক্টিভিটিজে প্রমাণিত হবে উনি গুপ্ত। আপনি সংজ্ঞা দেন, পার্লামেন্ট আইন প্রণয়ন করার জায়গা। কি একটা সমস্যা আপনি একটা লোকের কাস্টডিতে নিয়ে আপনি তার বিচার করবেন কেমনে? উনি সুপ্ত, আপনি কিভাবে বিচার করবেন? কাজে আপনি সংজ্ঞা দিবেন, তারপরে আসেন আরো সংজ্ঞা দিবেন। জামাতের প্রতি বিশেষ অনুরোধ, তারাও একটা সংজ্ঞা দিতে হবে। নাস্তিক আর আস্তিক নির্ণয়ন করবেন কেমনে? আপনারা বলেন যে অমুকে নাস্তিক মানে সে আল্লাহরে বিশ্বাস করে না, আপনি এটা অ্যাসেস করেন কেমনে? কাজী আল্লাহরে বিশ্বাস করলে কি কি বৈশিষ্ট্য পাইলে বুঝবেন ওই লোক আল্লাহরে বিশ্বাস করে, কি কি বৈশিষ্ট্য পাইলে বিশ্বাস করে বুঝবে যে উনি আল্লাহরে বিশ্বাস করেন না? এই সমস্ত সংজ্ঞা পার্লামেন্টে দেন, একটা আইন বানান। এই ক্যাঙ্গারু কোর্টে তো এর আগেও নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, তখন এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল না, কিন্তু যাদেরকে মৃত্যুদণ্ড হয়েছে তাদের পোলাপানগুলার কিন্তু এমপি বানাইছেন আপনি। মতিউর রহমান নিজামের ছেলে এমপি, সাইদি সাহেব দণ্ডভোগ করে মারা গেছে তার ছেলে এমপি, কাসেম সাহেবের ছেলে এমপি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এমপি। তার মানে কি? এটা হলো যন্ত্রণা লাঘবের নির্বাচন, এবং তারা সত্যি সত্যি রাজার মেয়েকে বিয়ে করার মতো। হ্যাঁ, রাজার মেয়েকে বিয়ে করছে, ওইরকমই তো। আপনি জিনিসটা মিলান না তো। সুতরাং এই যে রূপান্তরিত হয়েছে, এরা বলতেছে, আমি বলছি যে আমি এর আগেও একবার বলছিলাম সব আওয়ামী লীগের সাজানো। আপনি বলতে পারেন আওয়ামী লীগের বাড়িতে আমি কেয়ারটেকার হিসাবে আছি। এটা খুব নিউজ আছে। আওয়ামী লীগের লোক কোথাও দেখেন আপনি? আমি তো দেখিনি কোথাও। প্রেসিডেন্ট আছে এটি বলা হয়, বাট সেটি বলা হচ্ছে সাংবিধানিক কারণে তাকে রাখা হয়েছে। আর কি আওয়ামী লীগ আছে কি? 300 এমপি আওয়ামী লীগের জন্য। সংবিধান সংশোধনের কথা তো বলা হচ্ছে, এবং যে জনাব তারেক রহমান যে 31 দফা ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, সেই প্রোগ্রামে আপনি ছিলেন, এই রাজধানী একটা হোটেলে ঘোষণা করা হয়েছিল, সেখানে তো এগুলো সব আছে। সময় লাগবে একটু, এত অস্থির হওয়ার তো কিছু নাই। 2 মাসের মধ্যে সব। কিন্তু ইলিয়াস ভাই, আমি একটু বোঝার জন্য বলি যে বিএনপি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য বিএনপির এই বক্তব্য আমি ব্যক্তিগতভাবে কয়েকশো বার শুনেছি। হ্যাঁ, এটা আমরা শুনেছি। তো এটা বিএনপির এজেন্ডার মধ্যে অন্যতম, বিএনপির এটা মিশন। বিএনপি সব জায়গায় এটা বলেছে, যেখানে একটা সচিবালয় গঠন করলো, কাজও শুরু হয়ে গেল, এমন কি প্রয়োজন পড়লো যে সেটাকে বিএনপি বাতিল করে দিল? সেই প্রশ্ন আমারও। এটা আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং গণতন্ত্রের জন্য একটি দেশের ভালো গণতন্ত্র। ইভেন দেখবেন আমাদের যে প্রতিবেশী, যাদেরকে আমরা ফেইল স্টেট বলি, যে পাকিস্তান, সেখানেও কিন্তু বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী। ভারতেও বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে আজকে যে সংকটগুলো দেশে তৈরি হয়েছে, এটা কিন্তু বিচার বিভাগে বেশিরভাগই বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে ঘটনা ঘটে করা হচ্ছে। তা আমি চাই বিএনপি যদি এটি এমন কোনো প্ল্যান থেকে যেটি আমরা করবোই না আর, তাহলে সেটি তারা ভুল করবে আশা করতে চাই। তারা সেটি করবে, কিন্তু এক ধরনের জনদাবি। কারণ দিন শেষে আমরা এই দেশে যারা বাস করি, যে দলই করি, দেশটা কিন্তু আমরা ভালোবাসি, এবং দেশটা ভালো চলুক সেটি আমরা চাই। এবং বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই সংস্কৃতি থেকে যারা আমরা বেরিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা করছি। তো আমার কথা আবার পুরনো কথাই পোক্ত করে এসব। আচ্ছা, পোক্ত করে করেন কি? আপনি কি একেবারে খেয়াল করছেন না ইলিয়াস ভাই, যে দুই দলের মধ্যে একে অপরকে যে নামে ডাকা হচ্ছে, এটা এইটাকে আপনি কি দেখতে পান না যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামাত তখন একসঙ্গে ছিল, তাদের যে সম্পর্ক, তাদের যে শব্দ চয়নের যে পরিভাষাগুলো ব্যবহার করতো, এখন কি আপনি বিরোধী দল সরকারের মধ্যে দেখতে পান না? এখন তো অনেক। কোনো কি সম্মানের জায়গা দেখেন? সম্মানের জায়গা খুব ক্ষীণ হয়ে গেছে, খুব ন্যারো হয়ে গেছে সম্মানের জায়গা। বাট এর থেকে বের হয়ে আসতে হবে, কারণ এই যে বিভক্তি, পরস্পর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি, পরস্পর বিরুদ্ধে ঘৃণা, এ থেকে যদি বেরিয়ে না আসতে পারি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এবং এখন যে দল আছে এনসিপি, বা সংসদে যে 9টি দল আছে, সবার অভিন্ন শত্রু, কিন্তু শত্রু বা প্রতিপক্ষ বলা যায়, আমি শত্রু বলবো কিনা জানি না, এটা কিন্তু আওয়ামী লীগ না, এটা কিন্তু আমাদের অভ্যুত্থানের পরে শত্রু। কারণ যেভাবে একটা সরকার নিজের মানুষের প্রতি গুলি চালিয়েছে, তাহলে শত্রু হয়ে যায়। অবশ্যই অভিন্ন শত্রু কিন্তু আওয়ামী লীগ। এখন এই নিজেদের বিভক্তির সুযোগে, আর আওয়ামী লীগ তো ধরুন তাদের তো বাংলাদেশে আমি জানি একটা অন্যতম বড় দল ছিল, পালিয়ে গেছে কজন? 20,000, 30,000, 40,000, 50,000, তার বেশি কিন্তু যায়নি না। আর সবাই কিন্তু এখানে আছে। এই বিভক্তির সুযোগে আবার যদি তারা কোনোভাবে বাংলাদেশের ক্ষমতায় আসে, অত্যাচার নির্যাতনের শিকার হবে কিন্তু এখন যে দলগুলো। এবং আওয়ামী লীগের যে কি শাসন, সেটা তো আমরা দেখেছি 17.5 বছর কীভাবে একটি দেশ তারা দখল করে রেখেছিল। সুতরাং আপনি যে বলছেন পরস্পরের বিরুদ্ধে বিশুদ্ধার চলছে, শব্দগুলো আপনি বলবেন কিনা জানি না, আমরা 2-3 দিন ধরে আবার পত্রিকা দেখছি। এটি দুর্ভাগ্যজনক, এটি আমরা চাই না। কারণ বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি, জামাত ইসলাম গণতন্ত্রের পক্ষের শক্তি, অন্তত দেশের স্বাধীনতা, গণতন্ত্র
এগুলোর প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। ধন্যবাদ জনাব রাজাকে। মানে আজকে মানে খুব না, আমি এখানে দুইটা কথা বলি। একসাথে যুক্ত করে নিই যে মানে কিছুদিন থেকে মানে গত পরশু দিনের পরে বা পরশু দিনে হ্যাঁ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এটা নিয়ে সংসদেও কথা হয়েছে। আমি ইলিয়াস ভাইকে প্রশ্নটা করছিলাম, একই প্রশ্ন আপনার কাছে যে আসলে সম্মানের জায়গাটা কিংবা একেবারে প্রতিপক্ষের জায়গা থেকে দুই দল কি শত্রুতে পরিণত হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এটা জবাব দিচ্ছি। তারা বানান এই সংজ্ঞা দিবেন। আচ্ছা, দেখি এটা আইন বানাই কিনা। জি, আইন বানাইতে হবে, তাহলে আপনি রাজাকে ভাই আমাদের টাইম শেষ, মাত্র 6 মিনিট আছে। হ্যাঁ, 6 মিনিট আছে। 3 মিনিট করে অন্য একটা বিষয় নিয়ে কথা বলা বলেন। খুব জরুরি। যে আজকেও দেশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলা আশঙ্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 8টি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, মানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত চেষ্টা করছে এবং তারা মিটিংও করেছে। এই দুইটা বিষয়ের মধ্যে কোনো মিল গিয়া খুঁজে পান কিনা? রাজ্জাক ভাই বলবেন না ইলিয়াস ভাই বলবেন? রাজিক ভাই বলুক শুনি। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। শেখ হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, এখনো কিন্তু জঙ্গি দমন হইতো। কারণ তিনি দীর্ঘ টানা 12 বছর জঙ্গি দমন করছেন। র্যাব অপারেশন করতেছে, অমুক বাড়ি ঘেরাও করে রাখছে, বিশাল অপারেশন। 1.5 দিন পরে শুনলাম একটা বৃদ্ধ লোক আর একটা মহিলা, একটা শিশু বাচ্চা, এন্ড দে আর কিল্ড। পাইছেন তো এরকম? হ্যাঁ, প্রচুর ঘটনা। তার মানে কি জঙ্গিবাদ থাকতো শেখ হাসিনা থাকলে? আচ্ছা, 1.5 বছর ইউনূস সরকার ছিল, ওনার সময় আমরা জঙ্গিবাদের এই কাহিনী শুনি নাই। বাট বলা হইতেছে উনি জামাতপন্থী লোক ছিলেন। তা জামাতপন্থী লোক বা ইসলামপন্থী লোক এবং জঙ্গি হিসেবে দেখা যায় তারাই আইডেন্টিফাইড হয়ে যায়। তাহলে ওই সরকারের সময় ধরা যাক আমরা ধরে নিলাম যে জঙ্গি নিয়ে কথা হয় নাই। কাছের লোক ক্ষমতাতে আমি হামলা করবো কেন? আমি তো সেটাই তো বলতেছি। এখন আওয়ামী লীগ যে জঙ্গিবাদটা চালাইতেছিল, জঙ্গিবাদ দমন, সেটা আওয়ামী লীগ বইলে যায় নাই যে জঙ্গিবাদ কমপ্লিট করা হয়েছে, দমন করা বইলে তো যায় নাই, আরো চলতো। এখন এই সরকারও জঙ্গিবাদের আশঙ্কা করতেছে। এটি কি ওনারা ক্ষমতা আসার পর থেকে আশঙ্কা হয়েছেন? না, আগের থেকেই ছিল যে জঙ্গিবাদ আছে। আমি কথার কথা বলছি। যদি বলে যে না তারা ক্ষমতা আসার পর জঙ্গিবাদ চারা দিতেছে, তাহলে কিন্তু ডিমেরিটস হয় তাদের। আর যদি বলে যে না জঙ্গিবাদ আগের থেকেই ছিল, আমরা দমাবো। কারণ জঙ্গিবাদ এমন একটা সাবজেক্ট, এটা দমাইলে সবাই খুশি হবে। জঙ্গিবাদ দমন কে না চায়? কাজেই জঙ্গিবাদ যদি আপনাদের সূত্রে এরকম থাকতো যে হ্যাঁ জঙ্গিবাদ আছেই দেশে এবং ক্ষমতায় গেলে আমরা নির্মূল করব, এটা আমার কাছে মনে হয় ক্ষমতায় আসার আগে বললে আরো ভালো হইতো যে আমরা ক্ষমতায় গেলে জঙ্গিবাদ দমন করব। কিন্তু এটা তো বিএনপির কমিটমেন্ট দীর্ঘদিনের। কোথায় আমরা দেখা, এবং সবচেয়ে বড় জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে। শাহেখ আব্দুর রহমান, আমি বলছি বাংলা ভাই, তাদেরকে গ্রেফতার করেছে। সেগুলো তো শেষ হয়ে গেল। তারপর নাথিং নিউ, বিএনপি বলতে হবে না তো। আমি তা বলছি না। জঙ্গিবাদ কি দমন করা শেষ হয়ে গেছে শেখ হাসিনার সময়? কন্টিনিউশন ছিল, থাকলে আপনার আগেই বলা উচিত ছিল। এখন আমাদের কাছে এমন নিউ সাবজেক্ট আসতেছে যেখানে আমার পার্লামেন্টে একটা কেউ আলোচনা করে না। আমার তেল সমস্যা, আমার দ্রব্যমূল্য বৃদ্ধি, আমার বিদেশ নীতি, আমার অর্থনীতি, আমার কর্মসংস্থান পদ্ধতি, আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট করা, গার্মেন্টস এক্সপোর্ট করা, এই আলাপ আমাদের নাই। আমরা রয়েছি এইটা করবো না, ওইটা করবো, এইটা করবো না, সেইটা করবো। আমরা কেন এই জায়গাটায় কেন? এইগুলা যদি পার্লামেন্টের ভিতরে সবাই প্রাণবন্তভাবে পার্লামেন্ট করে এটা ঠিক করতে পারে করবে, না করলে যেভাবে পার্লামেন্ট দলের ভিতরে যদি অন্য দলের লোক থাকে তাহলে কেমনে করবো এগুলো? এই যে আচ্ছা, নিজের দলের ভিতরে যদি অন্য লোক থাকে, ধরেন আমার সরকার দিলে আমাদের বিরোধী দলের লোক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবারে, আমি মনে করলাম যে বিএনপির ভিতরে গুপ্ত, না বিএনপির ভিতরে গুপ্ত জামাতের লোক আছে। ওকে ফাইন। এখন যদি বিএনপি এই গুপ্ত ধরতে না পারে, সে দেশ চালাবে কেমনে? একটু কঠিন আছে। আপনাকে টাইম দেবো না, শেষ টাইম। হ্যাঁ, আমরা তো গণমাধ্যমের রিপোর্টও দেখেছি যে আমাদের বাহিনীগুলোতেও কিছু লোক কিন্তু অ্যারেস্ট হয়েছে। নিশ্চয়ই আপনি চোখে পড়েছেন, খুব আলোচিত ঘটনা ছিল কালকে। আমি যে পত্রিকাটিতে কাজ করি, টাইমস অফ বাংলাদেশ, সেখানে একটি রিপোর্ট হয়েছে 26 জন কর্মকর্তা এবং সৈনিকদের ধরা হয়েছে। এমনি এমনি ধরা হয় না, নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতে। আর সরকার তো ধরুন আগে আওয়ামী লীগের তো প্রতিপক্ষ কিছু লাগতো, এই জন্য জঙ্গি টঙ্গি নানা কিছু বলে একটা প্রতিপক্ষ বানিয়ে রাখতো সব। মুক্তিযুদ্ধ বিরোধী, হ্যাঁ, স্বাধীনতা বিরোধী, এই জন্যই সংজ্ঞা দরকার। আপনার পছন্দ না হলে ট্যাগ লাগিয়ে দিতে, এই জন্যই সংজ্ঞা দরকার। সেই জন্য তো সরকার নিশ্চয়ই কোনো না কোনো ইনফরমেশন আছে, আমরা হয়তো সারফেস লেভেল থেকে সব জানতে পারি না। সরকার প্রধান যিনি বা সরকারের কাছে তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট আসে, এগুলো আশা করি সরকার অ্যালার্ট থাকবে। এবং আপনি যেটা বললেন, বাট এটি কোনো থ্রেড না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু মানসিকভাবে বা মননের দিক থেকে শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক। আর জঙ্গিপনা আমরা অবশ্য কিছু দেখেছি গত সরকার আমলে, এই যে মাজার পুড়িয়ে দেওয়া, মাজার থেকে লাশ তুলে এত অসহিষ্ণু একটা সমাজ তৈরি করেছিল ইউনূস সাহেব, আপনি দেখেন 1.5 বছরে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বিশাল তরুণ অংশ
আপনি দেখবেন যে ঘোষণা দিয়ে পত্রিকা অফিস পড়িয়ে দিতে যাচ্ছে, পত্রিকা অফিসের ছাদে অনেক আমাদের সহকর্মীরা আপনারা দেখেছি আমরা। তারা গিয়ে হামলা করেছে বিভিন্ন সময়। সুতরাং এই গোষ্ঠীটাকে কিন্তু দমন করার খুব চেষ্টা করা হয়নি। যেমন ধরুন না, অনেক ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং কোনো শুনেছি মামলা